মেঘলাময় দিনের মধ্যভাগ। সূর্য যেন আজ মেঘের আড়ালে আবড়ালে লুকিয়ে আছে। সূর্যমামা যেন প্রতিজ্ঞা করেছে সে আজ কিছুতেই ধরা দেবে না। প্রকৃতি আজ নিজেকে শান্ত মোহময় করে তুলেছে। এই শান্ত মোহময় পরিবেশে স্টেজের বিপরীত দিকে আসে ফোনে কথা বলতে অনেক। তার জরুরি কল আসায় স্টেজের সামনে থেকে উঠে এদিকটায় দাঁড়িয়ে কথা বলছে অনেক। এদিকে বেশি কেউ নেই, সবাই এখন স্টেজের সামনে। অনেক ফোনে কথা বলছে। পরনে তার ব্ল্যাক জিন্স আর হালকা ব্লু কালারের শার্ট। ব্লু কালার বরাবরই পছন্দের ঈশার। প্রণয় পুরুষকে এই রঙে দেখে যেন রং আরও প্রিয় হয়ে উঠল তার। অনেকে এদিকটাই আসার সাথে সাথেই ঈশাও এদিকেই এসেছে। এতক্ষণ লুকিয়ে লুকিয়ে দূর থেকেই সে দেখছিল তার প্রণয় পুরুষকে। অনেক কথা বলা শেষে পেছন ঘুরে চলে আসতে নিলেই হুট করে তার সামনে এসে দাঁড়ালো ঈশা। হুট করে সামনে আসতেই দুপা পিছিয়ে গেল অনেক। এরপর সামনে তাকিয়ে ঈশাকে দেখে রইল কিয়ৎক্ষণ। ঈশাও যেন তার চোখের দিকে তাকিয়ে সব ভুলে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল তার প্রাণপ্রিয় পুরুষটির দিকে। ঈশার তাকিয়ে থাকার মাঝেই অনেক মুখে একরাশ বিরক্তি প্রকাশ করে বলে, কি চাই এখানে তোমার? আপনাকে। নিজের অজান্তেই ঘোরের মাঝে বলে ওঠে ঈশা। ঈশার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অনেক। এদিকে ঈশা কি বলেছে সেটার মাথায় আসতেই আমতা আমতা করে বলে, না মানে, আর কি মানে? কি মানে মানে করছো? বিরক্তি গলায় বলে অনেক। আসলে আপনাকেই খুঁজছিলাম। কেন? ওই আর কি। আবারও আমতা আমতা শুরু করে ঈশা। যা বলার পরিষ্কার হয়ে বলো, না হলে যাও এখান থেকে। অনিকের বিরক্ত ভাব যেন বেড়েই চলছে। সে এবার পকেট থেকে ফোন বের করে কিছু একটা করতে থাকে। অনিকের বিরক্ত ভাব দেখে কষ্ট পায় ঈশা, তবুও নিজেকে সামলে বলে, আমাকে কেমন লাগছে? ভালো। ঈশার দিকে না তাকিয়ে জবাব দেয় অনিক। তার এমন এড়িয়ে চলা দেখে কষ্ট হয় ঈশার। তার দিকে কি একবার তাকানো যায় না? এতটাই বাজে লাগছে তাকে। তারপর নিজেকে সামলে বলে, শুধু ভালো? হুম। আবারও কিছু বলতে যাবে ঈশা, তার আগেই তাকে পাশ কাটিয়ে আসছে বলে চলে যায় অনিক। আর কিছু বলা হলো না ঈশার। অনিকের এমন উপেক্ষা এড়িয়ে চলা তার মনকে বিষিয়ে তোলে। তারপরও নিজেকে বোঝায় হয়তো জরুরি কোনো কাজ আছে, তাই চলে গেল। একপাক্ষিক ভালোবাসাগুলো হয়তো এমনই হয়। অপর পক্ষ থেকে যতই অবহেলা হোক না কেন, এপাশের মানুষটি সেই অবহেলার মাঝেই নিজের সুখ খুঁজে নেয়। তাকে নিয়ে নিজের কল্পনার দুনিয়া কল্পিত করে তোলে। এভাবে শরীর দেখানোর জন্যই শাড়ি পরেছিস না তুই? হ্যাঁ, আর কয়জনকে এভাবে দেখিয়ে নাগর বানিয়েছিস বল? এবার যেন আর সহ্য করতে পারল না আর্নিকা। শুভ্রকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে করে বসলো একটা অনাকাঙ্ক্ষিত কাজ। নিজের সর্বশক্তি প্রয়োগ করে চড় মারল শুভ্রর গালে। আর্নিকার নরম হাতের চড় শুভ্রর না লাগলেই সে অবাক হয়ে তাকিয়ে রইল আর্নিকার দিকে। কিন্তু পর মুহূর্তেই আর্নিকার কথা শুনিয়ে তার মাথা গরম হয়ে উঠল। আর্নিকার রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আমি আপনাকে দিইনি। কোন সাহসে আপনি আমার চরিত্র নিয়ে কথা বলেন, যেখানে আপনি নিজেই একটা মেয়েকে টেনে এই অন্ধকার ঘরে নিয়ে এসেন। আর তারপর এতটুকু বলে থামলো আর্নিকা। রাগে তার শরীর কাঁপছে। পর মুহূর্তে আবারও বলে ওঠে, আপনার মতো চরিত্রহীন কাপুরুষদের আমার ভালোভাবেই জানা আছে। আর কোনো দিন আমার ব্যাপারে কথা বলতে আসলে এই চরের কথাটা মনে রাখবেন। আমার ব্যাপারে কথা বলার অধিকার আপনার নেই। আর কোনো দিন আমার সামনে আসবেন না আপনি, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না আর্নিকা। রাগে দুঃখে অপমানে কাঁদতে কাঁদতে কক্ষ থেকে বেরিয়ে আসলো সে। কোনো দিকে না তাকিয়ে সোজা রাস্তায় এসে অটোতে উঠে বাড়ির উদ্দেশ্যে চলে গেল আর্নিকা। এদিকে হাত মুষ্টি বদ্ধ করে দাঁড়িয়ে আছে শুভ্র। আখিজোড়া রাগে লাল হয়ে গেছে তার। হঠাৎই পাশের টেবিলটি দূরে ছুঁড়ে ফেলে দিল শুভ্র। বিকট শব্দে কক্ষের এমন সময়ের নিস্তব্ধতা যেন মিলিয়ে গেল। তবুও যেন রাগ কমছে না তার। একটা পোস্টকে মেয়ে কিনা তাকে চড় মারলো, আবার অপমান করে গেল তাকে। আমার মতো চরিত্রহীন পুরুষদের ভালোভাবে জানলেও আমাকে জানেন না মিস আর্নিকা। জানলে নিজের এই ছোট জীবনে এত বড় ভুল করতেন না। রাগে দাঁতে দাঁত চেপে কথাটা বলল শুভ্র। রাগের কারণে আঁখি জোড়া রক্ত লাল হয়ে আছে। কলেজ থেকে এসে আর কারোর সাথে কথা বলেনি আর্নিকা। কক্ষ হলেও বের হয়নি সে। মাকে বলেছে তার মাথা ব্যথা করছে, তাই সে এখন ঘুমোবে। আমিনা চৌধুরীও আর তাকে কিছু বলেনি। আর্নিকা সেই দুপুরের দিকে বাড়ি আসে। শাড়ি পাল্টে কান্না করে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি।
ঘুম ভাঙে ফোনের কর্কশ ধ্বনিতে। আখিজোড়া বুঝে রেখে সে বালিশের পাশে অবহেলায় ফেলে রাখা ফোনটা তুলে নেয় সে ভাবেই কল রিসিভ করে কানে ধরতেই শুনতে পায় ঈশা রাগী গলার স্বর। ওই টিকটিকির গো, তুই মানুষ হবি না। তো আমি কি গরু নাকি এখন? ঘুম ঘুম কণ্ঠে বলে আর্নিকা। তুই তো গরুর থেকেও অধম। আমাকে কলেজে ফেলে একা একা চলে আসলি, স্বার্থপর মহিলা কোথাকার। আমাকে বললেই হতো তোর শরীর খারাপ, আমিও না হয় চলে আসতাম। একা একা কি করবো এখানে? ঘুমের জন্য কলেজের কথা ভুলেই গেছিল আর্নিকা। ঈশার কথাই আবারও সেই তিক্ত সময়ের কথা মনে পড়ে গেল তার। কথাগুলো মনে পড়তেই রাগ হলো তার। ওই বদলোককে উচিত কথা বলেছে সে আজকে। পরক্ষণে অবাক হলো আর্নিকা, তার এত সাহস আসলো কোথা থেকে? সে যে ওই রাক্ষস বদলোককে থাপ্পড় মারল, পরপরই নিজেকে শাবাশি দিল সে। আই টিকটিকির গো, চুপ করে আছিস কেন? ঈশার কথায় ভাবনা থেকে বেরিয়ে আসে আর্নিকা, তারপর বলে। ওই মহিলা, তুই আমাকে টিকটিকির গু বললি? তো কি বলবো, ইঁদুরের গু? তাহলে আমিও তোকে ভাবি বলে ডাকবো? এতক্ষণ রাগী গলায় কথা বলেও এবার লজ্জায় আর কিছু বলতে পারল না ঈশা। চুপ করে রইল। তাকে চুপ হতে দেখে দুষ্টু হেসে আবারও বলে আর্নিকা। কি গো ভাবি, কথা বলো না কেন? একদম ফালতু কথা বলবি না অনি। হালকা রাগী গলায় বলে ঈশা। আমি কি ফালতু কথা বললাম? না, কিছু বলিসনি। একটু থেমে আবারও বলে। তোর শরীর এখন কেমন আছে? তখন কি হয়েছিল তোর? অটোতে আসার সময় আর্নিকা ঈশাকে মেসেজ করে বলেছিল তার শরীর খারাপ লাগছে, তাই সে বাড়ি চলে যাচ্ছে। তার জন্য ঈশা এই কথা এখন বলছে। আর্নিকা বলল। আসলে তখন আমার শরীর খারাপ হয়নি। তাহলে তুই ওভাবে আসলি কেন? আনিকা এক এক করে সব কথা বলে ঈশাকে। এটা তার অভ্যেস বলা চলে। কোনো কথা ঈশাকে সে না বলে থাকতে পারে না। ঈশার ক্ষেত্রেও তাই। তাই তো সে যে অনিককে ভালোবাসে এটাও বলে দিয়েছে আনিকাকে। দুপুরের ঘটনা শুনে ঈশা এবার বলে। এত কিছু হয়ে গেল আর তুই আমাকে বললি না? প্রথমে অবাক হলেও পরে রাগী কণ্ঠে বলে ঈশা। বলার সুযোগ হলে তো বলবো। ওই লোককে তো একটা থাপ্পড় না, 3-4টা থাপ্পড় দিতে হতো। ঠিক বলেছিস। আচ্ছা, এই টপিকটা ছাড় এখন। আর ভালো লাগছে না এটা নিয়ে কথা বলতে। ছাড় মানে কি? হ্যাঁ, ওই লোক তোকে এইভাবে বলবে আর তুই বলতেছিস ছাড়? হ্যাঁ ছাড়। আচ্ছা, আমি এখন ফ্রেশ হব। আচ্ছা ঠিক আছে, রাখ যা। আর্নিকা আর ওই বদ লোকের কথা ভাবতে চায় না, তাই তাড়াতাড়ি কল কেটে দিল। না হলে এই মেয়ে যে আবার ওই লোকের কথা বলতো। আর কিছু না ভেবে আর্নিকা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। রাত 10টা। বাবা মার কক্ষের সামনে দাঁড়িয়ে আছে অনেক। তার বাবা তাকে জরুরি কথা বলার জন্য ডেকে পাঠিয়েছে। কক্ষের দরজায় দুবার টোকা দিয়ে আসবো বলতেই ভেতর থেকে গম্ভীর কণ্ঠে আজাদ চৌধুরী বলেন। ভেতরে এসো। ভেতরে গিয়ে অনেক দেখে তার বাবা চেয়ারে বসে আছে, মা ঘরে নেই। সে বাবার সামনে এসে বলে। বাবা, কোনো দরকার? হ্যাঁ, তোমার সাথে কথা আছে আমার। একটু থেমে তিনি আবারও বললেন। তুমি তো জানো সাইল সেদিন তার ছেলে শুভ্রর জন্য আমাদের আর্নিকার বিয়ের প্রস্তাব দিয়েছে। হ্যাঁ জানি। নির্বিকারভাবে বলে ওঠে অনেক। তোমার এই বিষয়ে কি মতামত? তুমি তো তার বিয়ে তাকে ভালোভাবে চিনো। সে কি ঠিক আমাদের আর্নিকার জন্য? এ পর্যায়ে একটু চুপ থাকে অনেক। তার বস রাগী কিন্তু মনের দিক দিয়ে ভালো। কিন্তু তার বোনটা চঞ্চল প্রকৃতির, সবসময় হাসি খুশি থাকা আর তার আশেপাশের মানুষের মন মাতিয়ে রাখাই যেন তার কাজ। কিন্তু শুভ্র ঠিক তার উল্টো, সবসময় দাম্ভিক চুপচাপ থাকাই তার পছন্দের কাজ। দুই স্বভাবের দুটি মানুষের কি মিল হবে? তবে শুভ্রকে না করার মতো কোনো যথাযথ কারণ খুঁজে পেল না অনেক। তাই সে বলল। আমার এই বিষয়ে কোনো বাধা নেই। আমি তাকে যতটুকু চিনি তাতে নির্দ্বিধায় সে একজন পারফেক্ট মানুষ। হ্যাঁ, সে একটু দাম্ভিক, স্বল্পভাষী, তাই মানুষ হিসেবে খারাপ না। এ বিষয়ে তোমার যা মতামত তাতে আমি সহমত পোষণ করছি। অনেকের কথা শুনে খুশি হয়ে আজাদ চৌধুরী বললেন। ঠিক আছে, তাহলে তাদের আগে আসতে বলি। আর্নিকার যদি শুভ্রকে পছন্দ হয় তবেই আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব। তাই হোক। ঠিক আছে, তাহলে সামনের শুক্রবার তাদের আসতে বলি, কি বলো? তোমার যা ভালো মনে হয়। নতুন এক মুগ্ধময় সকাল। অন্ধকার রজনী কাটিয়ে সূর্য তার দীপ্তি ছড়িয়ে দিচ্ছে চারপাশে। সূর্যের ঝলমলে রোদে সকাল সকাল চারদিক উজ্জ্বল হয়ে উঠেছে। এখন সময় সকাল 9টা। খানবাড়ির প্রত্যেকে এখন ব্রেকফাস্ট করতে ব্যস্ত। সবাইকে খাবার দিয়ে সুমি খান ছেলের পাশে গিয়ে শুধালেন।
কাল বিকেলে তুই ফাঁকা আছিস বাবা? শুভ্র মায়ের কথা শুনে খেতে খেতেই তার পানে একবার তাকিয়ে বলে। কাল তো শুক্রবার, অফিস বন্ধ, ফাঁকাই আছি। কেন বলো তো? সুমি খান কিছু বলার আগেই সাহিল খান বললেন, কাল তোমার জন্য মেয়ে দেখতে যাচ্ছি। আমার এক বন্ধুর মেয়ে। মেয়েকে চেনো কি জানি না, তবে তার বড় ভাইকে ভালোভাবে চিনো তুমি। বাবার কথা শুনে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুভ্র বলে। আর্নিকার নাম শুনে শুভ্রর চোয়াল শক্ত হয়। কিছু বলতে যাবে তার আগেই তার মা বলে, কে? তোমার বিয়ে, অনেকের বোন আর্নিকা। মায়ের কথায় নিজের রাগ দমিয়ে স্বাভাবিকভাবে এক পলক মায়ের দিকে তাকিয়ে তারপর আবারও খাবারে মনোযোগ দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তুই কিন্তু বলেছিস আমরা যাকে পছন্দ করব তুই আগে তার সাথে দেখা করবি, তারপর সিদ্ধান্ত নিবি। ভাইয়ার সম্মতি শুনে খুশিতে আত্মহারা হয়ে এক প্রকার লাফিয়ে উঠে বলে শুভ্রতা। শুভ্র ভ্রুকুচকে বোনের দিকে তাকিয়ে স্বভাবস্বরূপ গম্ভীর স্বরে বলে, ঠিক আছে, যা করার ইচ্ছে করো তোমরা। ইয়ে, এবার অনি আপুর সাথে ভাইয়ের বিয়েতে হবে। আমি বলেছি দেখা করতে যাব, বিয়েতে রাজি এটা বলিনি। ভাইয়ের কথায় এতক্ষণে উচ্ছ্বাস আনন্দ যেন নিমিষেই নিভে যায় শুভ্রতার। তা দেখে সুমি খান বলেন, তুই আর্নিকার সাথে একবার দেখা করলে আর না করতে পারবি না। আর কিছু বলে না শুভ্র, তার খাওয়া হয়ে গিয়েছে তাই উঠে পড়ে। সে হাত ধুয়ে আসছে বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শুভ্র যেতেই শুভ্রতা মায়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়াকে অনি আপুকে রিজেক্ট করে দিবে মা? কিছু বলতে পারে না সুমি খান। সে নিজেও চিন্তিত। ছেলে তাকে বলেছে মেয়ে দেখতে গেলেও বিয়ের জন্য তাকে কেউ জোর করতে পারবে না। তার পছন্দ হলেই সে বিয়ে করবে। কিন্তু সাহিল খান বলে ওঠেন, অনিমাকে দেখে দেখবে, তোমার ভাই বিয়ে না করে আসতে চাইবে না। বাবার কথায় হেসে দেয় শুভ্রতা। হাসতে হাসতে বলে, ঠিক বলেছ বাবা। শুক্রবার আজ আর্নিকাকে দেখতে আসবে খানবাড়ির সবাই। জুমার নামাজ পড়েই তারা বেরিয়ে পড়বে আর্নিকাদের বাড়ির উদ্দেশ্যে। আমিনা চৌধুরী ও সেই জন্য সকাল থেকে রান্নার কাজে মহাব্যস্ত। আগেরবার হুট করে চলে আসায় বেশি কিছু আয়োজন করতে পারেননি তিনি, তাই এবার বেশ ভালোই আয়োজন করেছেন। কয়েক পদের রান্না হয়ে গেছে, আরও কিছু বাকি আছে। বাকি রান্না বসিয়ে দিয়ে তিনি মেয়ের কক্ষে গেলেন। গিয়ে দেখেন মেয়ে তার এখনও ঘুমিয়ে। দেখেই মেজাজ চটে যায় তার। এই মেয়ের কোনো দিক আক্কেল জ্ঞান হবে না। বেলা 10টা বাজে আর সে এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। তিনি এগিয়ে গিয়ে মেয়েকে ডাকতে লাগলেন। অর্নি, এতটুকু ডাকে কিছুই হলো না আর্নিকার। সে আগের মতোই হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। আমিনা চৌধুরী এবার মেয়ের কাছে গিয়ে মেয়েকে ঝাঁকিয়ে ডাকতে লাগলেন, ওঠ। এই অর্নি, অর্নি, ওঠ। এই আর কত ঘুমাবি? আম্মু আর একটু। ঘুমো ঘুমো কণ্ঠে কথাটা বলে আরও ভালোভাবে কাঁথা মুড়িয়ে আবারও শুয়ে পড়ে আর্নিকা। আমিনা চৌধুরীও এক পর্যায়ে বিরক্ত হন। তিনি কাঁথা সরিয়ে দিয়ে বলে ওঠেন, এই মেয়ে যে আজকে দেখতে আসবে আর সে কিনা মেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। বলি কি, তুই স্নান টান করে রেডি হবি না? ওরা তো চলে আসবে এবার। উঠ বলতেছি, উঠ, না হলে এইবার মাইর খাবে কিন্তু। বিরক্ত হয়ে উঠে বসে আর্নিকা। তখনও তার চোখ বন্ধ, ঘুমে ঢুলছে সে। অর্নি, এবার না উঠলে কিন্তু দেরি হয়ে যাবে, ওরা চলে আসবে তো। বলতে বলতে তিনি চলে গেলেন রান্নাঘরে। গ্যাসে রান্না বসানো, তার না গেলে পুড়ে যাবে। এদিকে আর্নিকা থম মেরে বসে আছে। এতক্ষণের ঘুম তার উড়ে গেছে মায়ের এক কথায়, ওরা চলে আসবে। এই কথাটা তার কাছে তিতা করলার মতো লাগছে। কাল রাতে তার বাবা বলেছিল তাকে আজ দেখতে আসবে। আর্নিকা তখন অনেকভাবে বাবাকে বলেছে সে এখন বিয়ে করবে না। তার বাবা তখন তাকে নরম স্বরে বলেছে, দেখতে আসলে বিয়ে হয়ে যায় না মামনি, আগে দেখা করো। যদি তোমার পছন্দ হয় তাহলে আমরা কথা বাড়াবো, না হলে না। বাবার কথা শুনে আর কিছু বলেনি আর্নিকা। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা গেলেই সে বলবে তার পছন্দ হয়নি, সে বিয়ে করবে না। এই মুহূর্তে আর্নিকার বড় আফসোস হয়, কেন সে একটা প্রেম করলো না। করলে হয়তো আজ সে তার বাবাকে বলতো। বাবা, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। তখন তার বাবা বাংলা সিনেমার মতো বলতো, মানি না এই ভালোবাসা। আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করব তার সাথেই তোমার বিয়ে হবে। সেই সময় তার ভালোবাসার মানুষটি এসে তার হাত ধরে বলতো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না অনিকা, চলো আমরা বিয়ে করে নেই।
তারপর তারা বাংলা সিনেমার নায়ক নায়িকাদের মতো দৌড়ে দৌড়িয়ে পালিয়ে যেত, আর তাদের পেছন পেছন গুন্ডাও দৌড়াতো তাদের ধরার জন্য। ভাবতেই ভালো লাগছে আর্নিকার। কিন্তু তার বাবা যে এই সব কিছু হবার আগেই তাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। না, এটা সে কিছুতেই মানবে না। দরকার পড়লে পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে যাবে কই? তার তো প্রেমিক পুরুষ নেই। আর্নিকার ভাবনায় ছেদ পড়ে। তার মা তাকে আবারও বলছে তাড়াতাড়ি স্নান করে নিতে। আর্নিকা এবার আবারও সব ভেবে সিদ্ধান্ত নেয় সে তার বাবাকে বলবে যে তার ছেলে পছন্দ হয়নি, তারপর একটা প্রেম করে বাংলা সিনেমার মতো করে বিয়ে করবে। কথাটা ভেবেই খুশিতে নাচতে নাচতে বাথরুমে চলে যায় ফ্রেশ হতে। তপ্ত দুপুর, সকাল ও রাতে গরম না করলেও এই ঠিক দুপুর সময়টা অত্যন্ত গরম হয়। রাস্তাঘাটে বেরোলেই যেন গায়ে আগুন লাগে। বর্ষাকালেও যে এমন গরম পড়বে তা মনে হয় সবারই ভাবনার বাইরে। তত দুপুরে চারিদিক কেমন স্তব্ধ, ব্যবসা গরমে চারিদিক খা খা করছে। রাস্তাঘাটে কিছু কিছু দোকান এখন বন্ধ, হয়তো সবাই বাড়ি গেছে, কেউ বিশ্রাম নিতে, কেউ খেতে। রাস্তায় অটোরিকশার চলাচলও কম, তাই গরমে এক প্রকার নাজেহাল অবস্থা হয়ে আরিকাদের বাড়ির সামনে এসে পৌঁছায় ঈশা। গরমের প্রকোপে ফর্সা মুখখানা লাল হয়ে আছে, নাক ও কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা মিলেছে। এই গরমে সে আসতে চায়নি আনিকাদের বাড়ি, কিন্তু তার প্রাণপ্রিয় বান্ধবী বলে দিয়েছে সে না আসলে চলবে না, তাই এক প্রকার বাধ্য হয়ে এসেছে। তবে সম্পূর্ণ বাধ্য হয়ে নয়, কিছুটা মনের মাঝে সুপ্ত আশা থেকেও এসেছে। আসতে না চাইলেও তার মন বলছে ঈশা যা, কারণ আজ তোর প্রণয় পুরুষটা বাড়িতেই থাকবে। তোকে দেখার এত বড় সুযোগটা হাতছাড়া করিস না। তাই তো এই গরমেও নিজের মনের বাসনাকে পূরণ করার জন্য ছুটে এসেছে আনিকাদের বাড়ি। বাড়ির মেন দরজার সামনে এসে বেল বাজিয়ে তারপর গলায় ঝুলানো ওড়নাটা দিয়ে কপালের ও গলার ঘামটুকু মুছে নিতে থাকে। কিয়ৎক্ষণ সময় পার হতেই দরজা খুললে দৃশ্যমান হয় শুভ্র রাঙা পাঞ্জাবি পরিহিতা এক যুবক। সে তার অতি পরিচিত, আবার অতি অপরিচিত। হয়তো মাত্রই জুম্মা থেকে ফিরেছে, তার জন্য এখনও পাঞ্জাবি পরেই আছে। ঈশা যেন তার এই রূপে আবারও ঘায়েল হলো। এই লোককে সাদা রঙেও এত মানায় কেন? যাই পরে তাতেই ভালো লাগে। সত্যি কি ভালো লাগে, নাকি এই মানুষটিকে তার ভালো লাগে বলে মানুষটা যা করে তাই ভালো লাগে? হয়তো হ্যাঁ বা হয়তো না। এই মেয়ে এইখানেই থাকবে নাকি ভেতরে আসবে? অনেকের বিরক্ত গলার কথায় নিজের কাল্পনিক জগৎ থেকে ফিরে আসে ঈশা। কিছু বললেন? বিরক্ত হয় অনেক। একটু আগে জুম্মা থেকে ফিরে সোফায় বসে জিরিয়ে নিচ্ছিল নিজেকে, তখনই কলিং বেল বেজে ওঠে। আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে নিজেই খুলে ঈশাকে ভেতরে আসার জন্য বলে, কিন্তু এই মেয়ে ভেতরে না এসে বোকার মতো তার দিকে তাকিয়ে কী যেন ভাবছে। তখন থেকে ঈশা ভেতরে আসলে সেও দরজা লাগিয়ে তারপর আসবে, কিন্তু এই মেয়ে তো নিজের ভাবনায় ব্যস্ত। কি হু হু করছো? ভেতরে এসো। ধমক দিয়ে বলে অনেক। অনেকের ধমকে কেঁপে ওঠে ঈশা, তারপর হড়বড়িয়ে বাড়িতে প্রবেশ করে সে। হ্যাঁ হ্যাঁ আসছি। অনেক কিছু বলে না, দরজা লাগিয়ে আবারও সোফায় আরাম করে বসে। তারপর ঈশাকে উদ্দেশ্য করে বলে, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। অবাক হয় হিসাব। বাইরে থেকে আসলো সে, এখন তাকে জল না দিয়ে তাকেই আবার অর্ডার করছে পানি আনার জন্য। কি হলো, যাও তাড়াতাড়ি। অনেকের কথায় তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে যায় ঈশা। সেখানে আগের থেকেই আমিনা চৌধুরী ছিলেন, তিনি ব্যস্ত হাতে রান্না করছেন। ঈশাকে দেখে বলেন, তুই আসলি শ্যামা, আবার আমি একটু নিশ্চিন্ত হলাম। এবার তুই এই মেয়েকে একটু শাড়ি পরিয়ে রেডি করে দে তো। চিন্তা করো না তুমি, আমি এখনই অন্যকে রেডি করিয়ে দিচ্ছি। ঠিক আছে যা। হ্যাঁ যাই, ওই পানি। দেখেছিস আমি কি? তুই আসলি কই, তোকে একটু নাস্তা দিব তা না, আমি তোকে কাজে লাগিয়ে দিলাম। দাঁড়া, আগে তোকে একটু লেবুর শরবত দেই। কথাটা বলেই তিনি শরবত বানাতে উদ্যত হলে ঈশা তাকে থামিয়ে দিয়ে বলে, আমি কি তোমাদের পর নাকি যে মেহমানদের মতো ব্যবহার করছো? অভিমানী তুই তো স্বরে কথাটা এই বলে ঈশা। বাড়িরও আর একটা মেয়ে। মুস্কি হেসে বলেন আমিনা চৌধুরী। তাহলে এমন করছো কেন? আমি কি কাজ করতে পারি না? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, তুই কর কাজ। বলেই তিনি পোলাওটা গ্যাস থেকে নামালেন। ঈশা আর কথা না বাড়িয়ে মুস্কি হেসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে অনেকের কাছে দিয়ে নিয়ে গেল। এক গ্লাস পানি আনতে এত টাইম লাগে? কথাটা বলতে বলতে গ্লাসটা হাতে নেয় অনেক। এই না, কি? আমার সামনে না তুতলিয়ে নিজের কাজে যাও।
গম্ভীর কণ্ঠে বলে অনিক। ঈশা মন খারাপ করে আর্নিকার কক্ষের দিকে এগিয়ে যায়। এই লোক তার সাথে এমন করে কেন যে সে বোঝে না। সবার সাথে তো ভালোভাবে কথা বলে, তাহলে তার সাথে সবসময় এত গম্ভীরভাবে কথা বলে কেন? যেন ঈশার প্রতি তার অগাধ অনাগ্রহ। এই লোকের সাথে যদি তার বিয়ে হয় তাহলে এই লোককে সে ভালো করে বোঝাবে, অবহেলা কত প্রকার ও কি সব বোঝাবে। কথাটা ভেবেই মুখ বাঁকায় ঈশা। ঘর ভর্তি মানুষের মাঝে মাথা নিচু করে বসে আছে আর্নিকা। পরনে তার মায়ের লাল রঙা শাড়ি, দুহাত ভর্তি লাল চুড়ি, কানে ছোট ছোট সাদা স্টোনের ডোল, আখি জোড়ায় ঘন কালো কাজল, ঠোঁটে হালকা গোলাপি রংজগ। একটু আগেই তাকে ড্রয়িং রুমে আনা হয়েছে। সে এখনো অবধি জানে না যে কার সাথে তার বিয়ের কথাবার্তা চলছে। শুধু জানে শুভ্র তার বড় ভাই, কিন্তু সে আসলে কে তা জানে না। সে এখন বসে আছে সুমি খানের পাশে। আর্নিকার ঠিক সামনেই বসে আছে এক যুবক। আর্নিকা জানি এই সেই লোক যার সাথে তার বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু সে চোখ তুলে তাকায় না, মাথা নিচু করে বসে থাকে। সুমি খান আদুরে হাত বুলিয়ে দেয় আর্নিকার মাথায়, তারপর বলে ওঠে, তোমার কি অসুবিধা হচ্ছে অর্ণিমা? সেভাবে থেকে আর্নিকা উত্তর দেয়, না, আমি ঠিক আছি। ডাহা মিথ্যে কথা ছিল এটি। এই মুহূর্তে সব থেকে বড় মিথ্যে কথা বলল আর্নিকা। তার অসুবিধেতে দম বন্ধ হয়ে আসে, কেমন যেন অস্থির অস্থির লাগছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। অস্বস্তি, জড়তা এবং অজানা ভয়ে হাত কাঁপছে তার। কেন হচ্ছে তা সে বুঝতে পারছে না। আমাদের তো অর্ণি মামুনিকে পছন্দই। আমাদের যাদের পছন্দ হওয়া বেশি জরুরি তারা হয় একান্তে একটু কথা বলুক। সাহিল খানের কথায় যেন আর্নিকার সর্বাঙ্গ কেঁপে উঠল। সে কি কথা বলবে এই লোকের সাথে? আর্নিকা চাইছে তার বাবা এই প্রস্তাবে না বলে দিক, কিন্তু তাকে নিরাশ করে দিয়ে তার বাবা বলে ওঠে, হ্যাঁ ঠিক, ওদের একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত, তাহলে নিজেদের জানতে পারবে, চিনে নিতে পারবে। আমিনা চৌধুরী ও তার কথায় সম্মতি জানিয়ে ঈশাকে উদ্দেশ্য করে বললেন, ইসামা, যা তো আর্নিকা আর শুভ্রকে ছাদে নিয়ে যা। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় শুভ্র, যেন এই কথার অপেক্ষাতেই ছিল সে। শুভ্র এতক্ষণ যাবৎ স্থির দৃষ্টিতে আর্নিকাকে দেখছিল। তার চোখ দেখে বোঝা দেয় এই চোখে কি আছে, রাগ, ক্ষোভ নাকি মুগ্ধতা। শুভ্রকে এভাবে উঠে দাঁড়াতে দেখে অবাক হয় উপস্থিত সবাই, তবে কেউ কিছু বলে না। অনেক শুভ্রের কাছে এসে ছাদে যাওয়ার পথ দেখিয়ে দিলে সে কারো অপেক্ষা না করেই জুতোর গটগট আওয়াজ তুলে আগে আগে চলে যায় ছাদে। ঈশা এতক্ষণ আমিনা চৌধুরীর পাশে দাঁড়িয়েছিল। শুভ্রকে এভাবে যেতে দেখে সেও অবাক হয়। পরক্ষণে নিজেকে সামলে সে এগিয়ে গিয়ে আর্নিকার হাত ধরে তাকে উঠায়। আর্নিকার হাত ধরতেই সে আর্নিকার কম্পন অনুভব করে। তারপর তাকে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, কিরে, এভাবে কাঁপছিস কেন? যেন তোকে শীতের ঠান্ডায় একদম সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হয়েছে। এমনিতেই আর্নিকা ভয়ে আছে। এই সময়ে ঈশার এমন মজা তার মোটেও পছন্দ হলো না। রাগী গলায় সে বলে ওঠে, ফাজলামো করিস না তো, তুই বুঝবি না আমার এখন কেমন কেমন লাগছে। বাবা, তোর আবার কেমন কেমন লাগে বল একটু শুনি। দুষ্টু হেসে বলে ঈশা। ঈশার কথায় তার দিকে নাক মুখ কুঁচকে তাকায় আর্নিকা, কিছু বলে না। আসলে তার কথা বলতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। কেমন যেন একটা অস্থির অস্থির লাগছে তার। তাদের কথা বলার মাঝেই তারা ছাদের কাছে চলে আসে। দরজার পাশে দাঁড়িয়ে ঈশা বলে, আমি চললাম, এবার তুই তোর হবু উনির সাথে কথা বল। কথাটা বলেই চলে যেতে নিলে আর্নিকা তার হাত ধরে যেতে বাধা দেয় সে। তারপর একটু ভয় ভয় কণ্ঠে বলে, তুই যাচ্ছিস মানে? কোথাও যাবি না তুই? আমার সাথে চল। তোর সাথে চল মানে তোরা দুইজন কথা বলবি, আমি কি মাঝখানে কাবাব মে হাড্ডি হব? এখানে না আছে কাবাব, না আছে হাড্ডি, তাই আমার সাথে চুপচাপ চল। এবার গলায় একটু রাগ মিশিয়ে বলে ওঠে আর্নিকা। তুই বললেই হলো নাকি? আমি যাব না, তোরা কথা বল যা। বলেই ঈশার এক মুহূর্ত দাঁড়ায় না। আর্নিকার থেকে হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে যায় নিচের দিকে। এদিকে আর্নিকা পড়েছে মহাবিপদে। তার কেন এক অজানা কারণে ভয় করছে। হাত পা কেমন কাঁপছে, হেঁটে যাওয়ার শক্তি পাচ্ছে না। কয়েকবার বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে আর্নিকা তারপর কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে ছাদে প্রবেশ করতেই তার কর্ণহার হয় পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। আজ কাকে দেখানোর জন্য শাড়ি পরেছেন মিস আর্নিকা?
এমন কথা শুনতেই কথাটির উৎসের সন্ধানে সামনে তাকায় আর্নিকা। তাতেই যেন সে অবাকের সপ্তম অধ্যায়ে পৌঁছে যায় সে। আখিজোড়া বড় বড় করে তাকিয়ে থাকে সে। অতি কষ্টে অষ্টজোড়া হতে একটি শব্দ উচ্চারণ করে। আ- আপনি? কেন মিস আনিকা, এখানে অন্য কেউ থাকার কথা ছিল নাকি? ও, বুঝেছি, যাকে এই শাড়ি পরা দেখাবেন সে নাকি? এতক্ষণ ভয় আর অবাক হওয়াতে কোনো কথা বলতে পারছিল না আর্নিকা। এবার শুভ্র কথা যেন তেলে বেগুনিয়ে জ্বলে উঠিয়ে বলল। একদম বাজে বকবেন না। আমার হবু বর কই? তার এখানে থাকার কথা। এখনো তো বিয়ে ঠিক হলো না মিস, তাতে হবু বড় হয়ে আর্নিকা গেল। থমকে গেল কিছু মুহূর্ত, তারপর নিজেকে সামলে দ্রুত বলে। বাজে বকবে না তো তাড়াতাড়ি বলুন, উনি কোথায়? কেন দেখতে পাচ্ছ না? তোমার সামনেই তো দাঁড়িয়ে। হেয়ালি করে বলে শুভ্র। হেয়ালি করবেন না বলে দিলাম। পর মুহূর্তে কিছু একটা মনে পড়তে আনিকা বলে। তার মানে আপনি? ইয়েস ম্যাডাম। এবার যেন রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে আর্নিকা। রাগে গজগজ করতে করতে বলে। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দিব আপনি কি। কি বলবে? শান্ত কণ্ঠে বলে শুভ্র। বলবো আপনি একটা বদলোক, অসভ্য লোক, আপনাকে আমি বিয়ে করব না। উপায় নেই, তোমার আমাকে বিয়ে করতে হবে। রিক্সাওয়ালাকে বিয়ে করব, তবু আপনাকে বিয়ে করব না। রাগী কণ্ঠে বলে ওঠে আর্নিকা। আগামী 2 ঘন্টার মধ্যে তোমার নতুন পরিচয় হবে মিসেস শুভ্র শেহরাজ খান। করব না আপনাকে বিয়ে। এক্ষুনি গিয়ে আমি সবাইকে সবটা বলে দিব। কথাটা বলেই পেছনে গিয়ে চলে আসতে নেয় আর্নিকা, কিন্তু পারে না। তার আগে শুভ্রতার হাত টেনে ধরে। আকস্মিক টেনে তাল সামলাতে না পেরে মেয়েটা ফলস্বরূপ শুভ্রের বুকের উপর গিয়ে পড়ে। ভয়ে শুভ্রের বুকের কাছের শার্ট খামচে ধরে সে। এদিকে শুভ্রের বুকের ভেতর অস্থিরতা শুরু হয়। কেমন যেন ধক করে উঠল তার বুক। কেন এমন হয় সে জানে না। একে তো শাড়ি পরেছে, তাতেই চোখ ফেরানো সম্ভব হচ্ছে না তার উপর এত কাছে এই ছলনাময়ী রমণী আবারও ছলনা শুরু করেছে। ভাবতেই হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় আর্নিকাকে। আবারও ধাক্কা দেওয়াতে কয়েক কদম পিছিয়ে যায় আর্নিকা, তবে পড়ে যায় না। পড়ার আগেই নিজেকে সামলে নেয় সে। তৎক্ষণাৎ শুনতে পায় শুভ্রের গম্ভীর গলার স্বর। বিয়ে তোমার আমাকেই করতে হবে মিস আর্নিকা, হয় জোর করে না হয় নিজের ইচ্ছেতে। আপনি আমায় জোর করতে আর কিছু বলতে পারে না আর্নিকা। তার কথা শেষ হবার আগেই শুভ্র তার দিকে একটা পেপার ও কয়েকটা ফটো এগিয়ে দেয়। তারপর বলে। তোমার আমাকে বিয়ে করতে হবে, এবং সেটা এই মুহূর্তে। আর্নিকা ভ্রুকুচকে তাকিয়ে আছে কাগজ ও ফটোগুলোর দিকে। তারপর কাপা কাপা হাতে সেগুলি হাতে নিয়ে ভালোভাবে দেখে আর আখিজোড়া বড় বড় হয়ে যায়। একবার পেপারটি ও একবার শুভ্রর মুখপানে তাকায় সে, যে এই মুহূর্তে নির্বিকার ভঙ্গিতে তার দিকেই তাকিয়ে আছে। না না না, এগুলো মিথ্যে। বহু কষ্টে কাপা কাপা গলায় বলে ওঠে আর্নিকা। তা দেখে বাঁকা হাসি শুভ্র। তারপর বলে। তার কি প্রমাণ? বিশ্বাস করি না আমি এগুলো। কণ্ঠে রাগ মিশিয়ে বলে আর্নিকা। তোমাকে তো বিশ্বাস করতে বলিনি মিস। যাদের বিশ্বাস করার কথা তারা অবশ্যই করবে। কার বিশ্বাস করার কথা বলছেন আপনি? বেশি কেউ না, এই ধরো তোমার মা বাবা ভাইয়া, এরাই। এত পার্সোনাল জিনিস কি আর সবাইকে দেখানো যায় বলো? বাঁকা হেসে এই কথাটা বলে শুভ্র। আর্নিকার কণ্ঠ এবার যেন কেঁপে ওঠে। কেউ বিশ্বাস করবে না এটা। সেটা না হয় সময়ে বলে দেবে। কি চান আপনি? কেন করছেন এইসব? বেশি কিছু না, আজকে আমাকে বিয়ে করবে তুমি, আর এই কথাটা নিজের মুখের সবার সামনে বলবে। আমি পারবো। রাগী কণ্ঠে বলতে যাচ্ছিল আর্নিকা, তবে বলতে পারে না। তাকে থামিয়ে দিয়ে শুভ্র বলে। ডোন্ট সে নো, তোমার আমাকেই বিয়ে করতে হবে। একটু থেমে সে আবারও বলে। তোমার সামনে এই মুহূর্তে দুটো অপশন আছে। এক, হয় তোমার বাবা মাকে এগুলো দেখিয়ে কষ্ট দিয়ে আমাকে বিয়ে করো, না হয় ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যাও। কথাটা বলে সে ছাদ থেকে নেমে যাচ্ছিল, আবারও কি মনে করে ফিরে এসে বলে। ভেবো না তোমার হাতে যেগুলো আছে সেটাই আসল কপি। এগুলো ছিঁড়ে ফেললে বা নষ্ট করে দিলে সব শেষ, তাহলে তুমি বোকা। আর এক মুহূর্ত দাঁড়ায় না শুভ্র, সেখানে নেমে যায় ছাদ থেকে। অন্যদিকে আর্নিকা যেন স্তব্ধ হয়ে আছে। হাতে পেপার ও ফটোগুলোর দিকে নিষ্পলক তাকিয়ে আছে সে। ড্রয়িং রুমে তখন সবাই গল্প করতে ব্যস্ত। আমিনা চৌধুরী ও সুমি খান পাশাপাশি সোফায় বসে গল্প করছে। তাদের বিপরীত দিকের সোফায় বসে আজাদ চৌধুরী ও শাহিল খান অনেক মোবাইল ঘাটছে এক পাশে বসে। ঈশা আর শুভ্রতা বিয়ের প্ল্যানিং শুরু করে দিয়েছে ইতোমধ্যে।
তখনই সেখানে উপস্থিত হয় শুভ্র। সোজা গিয়ে দাঁড়ায় বাবার সামনে। শুভ্রকে নিজের সামনে আসতে দেখে তার দিকে তাকায় সাহিল খান। তিনি তাকাতেই শুভ্র স্বাভাবিক স্বরূপ গম্ভীর স্বরে বলে, এই মুহূর্তে বিয়ের ব্যবস্থা করো, আমি এক্ষুনি বিয়ে করব। মানে কি বলছো তুমি এসব? অবাক হয়ে জিজ্ঞেস করে সাহিল খান। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। শুধু তিনি নয়, উপস্থিত সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। সবাইকে আরো এক ধাপ অবাক করে দিয়ে শুভ্র বলে ওঠে, বিয়ে করতে চাইছি মানে বিয়ে করব, ব্যাস। এই মুহূর্তে বিয়ের ব্যবস্থা না করলে আর কোনোদিনও বিয়ের কথা বলবে না আমার সামনে। কথাটা বলে সিঙ্গেল সোফায় গিয়ে আয়েশি ভঙ্গিতে বসে পড়ে শুভ্র। সুমি খান এবার ছেলের দিকে এগিয়ে এসে বলে, কি বলছিস বাবা? এসব বিয়ে কি আর এভাবে হুট করে হয়? একটা ব্যবস্থার দরকার আছে না? শুভ্র কিছু বলে না, চুপ করে বসে থাকে। তার অভিব্যক্তি দেখে বোঝা দেয় কি চলছে এই মুহূর্তে তার মনে। সাহিল খান এবার ছেলের দিকে এগিয়ে গিয়ে বললেন, এ কেমন জেদ শুভ্র? এই মুহূর্তে হুট করে কাজী পাবো কোথায়? সেটার ব্যবস্থা হয়ে গেছে। শান্ত অথচ শক্ত কণ্ঠে বলে শুভ্র। ব্যবস্থা হলেও এইভাবে আমার মেয়ের বিয়ে হতে পারে না, এখানে তারও সহমত থাকা দরকার। গম্ভীর কণ্ঠে বলে ওঠেন আজাদ চৌধুরী।